আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায় আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী একটি ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের হাতে জিম্মি যাত্রীদের উদ্ধারে অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। অভিযানে অন্তত ১০৪ জনকে উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর হাতে সশস্ত্র গোষ্ঠীর অন্তত ১৬ সদস্য নিহত হয়েছেন। ট্রেনটিতে ৫০০ যাত্রী ছিল। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, মঙ্গলবার বেলুচিস্তানের বোলান এলাকার কাছে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে হামলা চালায় সশস্ত্র একটি গোষ্ঠী। তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে যাত্রীদের জিম্মি করে। রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ মাধ্যম রেডিও পাকিস্তান এবং পিটিভি নিউজ এর আগে নিরাপত্তা বাহিনীর সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল যে বোলান পাসের ধাদার এলাকায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা জাফর এক্সপ্রেসে হামলা চালিয়ে নারী ও শিশুসহ যাত্রীদের জিম্মি করে রেখেছে। ওই সময় তাদের সঙ্গে বিদেশি সহায়তাকারীদের যোগাযোগ ছিল। সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলেছে এবং সব যাত্রীকে উদ্ধারের জন্য একটি অভিযান শুরু করেছে। বুধবার এই রিপোর্ট লেখা পর্যন্ত রেডিও পাকিস্তান জানিয়েছে, নিরাপত্তা বাহিনী ১০০ জন জিম্মিকে উদ্ধার করেছে। নিরাপত্তা বাহিনীর সূত্রের দেওয়া তথ্য মতে উদ্ধারকৃতদের মধ্যে ৪৩ জন পুরুষ, ২৬ জন নারী এবং ১১ জন শিশু। নিরাপত্তা বাহিনী বাকি যাত্রীদের নিরাপদে উদ্ধার করেছে। এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর হাতে সশস্ত্র গোষ্ঠীর ১৩ সদস্য নিহত হয়েছে, আহত হয়েছে অনেকে। নিরাপত্তা বাহিনীর সূত্র মতে তাদের অভিযানের কারণে সশস্ত্র গোষ্ঠীটি ছোট ছোট দলে বিভক্ত হয়ে পড়ে। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়। বাহিনীর অতিরিক্ত সদস্যরা এলাকায় অভিযানে অংশ নিচ্ছে। নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের উত্থাপিত ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র ইউক্রেন সংলাপ শেষে এক যৌথ বিবৃতিতে কিয়েভের এই সম্মতির কথা জানানো হয়েছে। ওই বৈঠকের পর যুক্তরাষ্ট্র ইউক্রেনকে পুনরায় সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য দিতে রাজি হয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে তাৎক্ষণিকভাবে ৩০ দিনের একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যকর এবং স্থায়ীভাবে যুদ্ধের অবসানের জন্য আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। জেদ্দার ওই বৈঠকে মার্কো রুবিওর সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিগা এবং দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের চিফ অব স্টাফ আন্দ্রে ইয়েরমাক অংশ নেন। তবে বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। বৈঠকে নেতৃত্বের ভূমিকা রাখেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, বল এখন রাশিয়ানদের কোর্টে। এখন মস্কোর কাছে যুদ্ধবিরতির এই প্রস্তাব নিয়ে যাওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি। মার্কো রুবিও বলেন, রাশিয়ানরা যুদ্ধবিরতিতে সম্মত হবে বলে তিনি আশা করছেন। তবে তারা যদি এতে রাজি না হয় তবে দুর্ভাগ্যবশত সেখানে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কী প্রতিবন্ধকতা আছে তা আমরা বুঝতে পারব বলে উল্লেখ করেছেন তিনি। যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সমুদ্র ও আকাশপথে আংশিক যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছেন তার বাইরে গিয়ে আমাদের প্রস্তাবটি হল গোলাগুলি বন্ধ করা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে চান উল্লেখ করে মার্কো রুবিও বলেন, এই যুদ্ধে আজ মানুষ মারা যাবে, গতকালও মারা গেছে এবং দুঃখের বিষয় যদি যুদ্ধবিরতি না হয় তাহলে আগামীকালও মারা যাবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে এবং সম্প্রতি এসব হামলা আরও জোরদার হয়েছে। অন্যদিকে মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলের প্রতিনিধিরা গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কাতারের রাজধানী দোহায় পৌঁছানোর সাথে সাথে হামাস নতুন দফায় আলোচনা শুরু করার ঘোষণা দিয়েছে। এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু বলছে, মঙ্গলবার গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় কমপক্ষে ৭ জন ফিলিস্তিনি নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।
গাজা শহরের পূর্বে বেসামরিক লোকজনের ভিড়কে লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় ৫ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে চিকিৎসকরা আনাদোলুকে জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে গাজা শহরের দক্ষিণ পূর্ব সীমান্তের কাছে নেতজারিম এলাকায় একদল ফিলিস্তিনি একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ির কাছে জড়ো হওয়ার পর একটি ইসরায়েলি ড্রোন তাদের ওপর হামলা চালায়। এছাড়া দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরের পূর্বে অবস্থিত শোকা গ্রামে আরেকটি ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নারীও নিহত হয়েছেন বলে একটি মেডিকেল সূত্র জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলে অবস্থানরত ইসরায়েলি সেনাবাহিনীও ওই এলাকার ফিলিস্তিনি বাড়িগুলোতে গুলিবর্ষণ করেছে। ফিলিস্তিনি মেডিকেল সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে জানিয়েছে সীমান্তে অবস্থানরত সেনারা মধ্য গাজার দক্ষিণ পূর্ব দেইর আল বালাহের একটি অঞ্চলে সরাসরি গুলি চালালে একটি শিশু গুলিবিদ্ধ হয়ে মারা যায়। শিশুটি প্রথমে গুলিবিদ্ধ হয়ে আহত হয় এবং পরে শিশুটির মৃত্যু হয়। আহতদের সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। ১৯ জানুয়ারি থেকে গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি শুরু হয়। ৪০ দিন মেয়াদের সেই যুদ্ধবিরতি শেষ হয়েছে মার্চের শুরুতে। দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির জন্য কাতারে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন হুমকির মুখে থেকে ইরান কোনো আলোচনায় বসবে না। একই সাথে ট্রাম্পের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি যা পারেন করুন। ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে জানানো হয়েছে দেশটির প্রেসিডেন্টের সর্বশেষ এই কঠোর অবস্থানের কথা। ট্রাম্পের নাম উল্লেখ না করে পেজেশকিয়ান বলেন, তারা আমাদের যেভাবে হুকুম ও হুমকি দিচ্ছে তা কিছুতেই আমাদের পক্ষে সহ্য করা সম্ভব নয়। আমি আপনার সাথে আলোচনা করতে চাই না, আপনি যা পারেন করুন। এর আগে রোববার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন তেহরান আলোচনায় বসবে না। ট্রাম্প ইরানকে চিঠি পাঠিয়েছেন দাবি করার পর খামেনি একথা বলেন। যদিও ইরান বলেছে তারা কোনো চিঠি পায়নি ট্রাম্পের পক্ষ থেকে। ইরানের সাথে চুক্তি করতে আগ্রহের কথা জানালেও ট্রাম্প বলেছেন তার ক্ষমতার প্রথম মেয়াদে ইরানের ওপর যে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি নিয়েছিলেন এবারও একই নীতিতে চলবেন। এই নীতির উদ্দেশ্য ইরানকে বিশ্বমঞ্চে একঘরে করে ফেলা এবং তার অর্থনীতির চালিকা তেল রফতানিতে ধস নামানো। ইরান বরাবরই যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় আগ্রহ দেখিয়েছে। তবে ট্রাম্প আসার পর ইরানের ওপর আবার নিষেধাজ্ঞা দিতে শুরু করেছেন। কিন্তু তেহরান বলছে আলোচনায় বসতে হলে এসব নিষেধাজ্ঞা বাতিল করতে হবে এবং বিদেশে থাকা ইরানের জব্দকৃত তহবিল ছেড়ে দিতে হবে। অন্যদিকে ট্রাম্প চাইছেন ইরানকে চাপের মধ্যে রেখেই পারমাণবিক আলোচনায় বসাতে। কুর্দিপন্থী সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফ এর সাথে দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের চুক্তিকে স্বাগত জানিয়েছে তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন এই চুক্তির পূর্ণ বাস্তবায়ন হলে তা সিরিয়া সহ পুরো অঞ্চলে স্থিতিশীলতা ও নিরাপত্তার সহায়ক হবে। এসডিএফ এর নিয়ন্ত্রণে রয়েছে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় বিশাল এলাকা। এই গোষ্ঠীটির সাথে কুর্দি মিলিশিয়াদের সংযোগ রয়েছে বলে তুরস্ক বরাবরই দাবি করে আসছে। এবার এসডিএফ যদি মিলিশিয়া তৎপরতা ত্যাগ করে তা তুরস্কের জন্য আশীর্বাদ হয়ে দেখা দেবে। নতুন চুক্তির ফলে এসডিএফ সিরিয়ার রাষ্ট্রীয় বাহিনীতে রূপ নেবে। এরদোয়ান বলেন, গতকাল যে চুক্তি হয়েছে তার পূর্ণ বাস্তবায়ন সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে। আমাদের সিরীয় ভাই ও বোনেরা এই চুক্তির সুবিধা ভোগ করবেন। তিনি আরও বলেন, আমরা প্রতিবেশী সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করি এবং তাদের ঐক্য ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান নেই। অনেকদিন ধরেই মধ্যপ্রাচ্যে একটি কুর্দি রাষ্ট্র গঠনের চেষ্টা চলছে। ইরাক, সিরিয়া, তুরস্কে ছড়িয়ে থাকা কুর্দিরা চায় তাদের জন্য পৃথক ভূখণ্ড। সিরিয়ার কুর্দিরা সেই দাবি থেকে সরে এলে সেটি স্বস্তি দেবে তুরস্ক ও ইরাককে। সাগরে আবার ইসরায়েলি পণ্যবাহী জাহাজের ওপর অবরোধ আরোপ করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ গ্রুপ। সেই অনুযায়ী ইসরায়েলের উদ্দেশ্যে যাওয়া যে কোনো বাণিজ্যিক জাহাজে হামলা চালাবে গোষ্ঠীটি। হুথিরা জানিয়েছে লোহিত সাগর, আরব সাগর, বাবেল মান্দেব প্রণালী ও এডেন উপসাগরে তাদের এই নিষেধাজ্ঞা প্রয়োগ করা হবে। গাজার সীমান্ত ক্রসিং খুলে দেওয়া এবং মানবিক ত্রাণ প্রবেশ শুরু করার বিষয়ে আনসারুল্লাহ গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুথির বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার পরই সমুদ্রপথে ইসরায়েলের ওপর অবরোধ ফিরিয়ে আনার ঘোষণা দিল গোষ্ঠীটি। কয়েকদিন ধরে গাজায় ত্রাণ প্রবেশ করতে দেওয়ার ব্যাপারে মধ্যস্থতাকারীদের চাপ প্রয়োগ করে আসছিল তারা।
মঙ্গলবার এক বিবৃতিতে হুথিরা জানিয়েছে, খুব দ্রুত তাদের এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। কোনো ইসরায়েলি নৌযান এই নিষেধাজ্ঞা অমান্য করার চেষ্টা করলে সেটিকে হামলার টার্গেট বানানো হবে। বিবৃতিতে বলা হয়েছে, গাজায় নিত্য প্রয়োজনীয় ও চিকিৎসা সামগ্রী প্রবেশের জন্য ইসরায়েলি সেনারা সীমান্ত ক্রসিং খুলে না দেওয়া পর্যন্ত হুথিদের এই নৌ অবরোধ চলবে। এদিকে ইয়েমেনের হুথিদের যুদ্ধ প্রস্তুতির খবরে উদ্বেগ শুরু হয়েছে ইসরায়েলে। দেশটির সম্ভাব্য ড্রোন ও মিসাইল হামলা ঠেকাতে বিমান বাহিনী ও এয়ার ডিফেন্স ইউনিটকে সর্বোচ্চ সতর্কতা রেখেছে। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কানের মিলিটারি করেসপন্ডেন্ট জানিয়েছে, ইসরায়েল তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে সতর্ক অবস্থায় রেখেছে। এছাড়া ফাইটার জেটগুলোকে আকাশে টহল ডিউটিতে নিয়োজিত রেখেছে। ইয়েমেন থেকে ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলার আশঙ্কায় তারা এই প্রতিরক্ষা প্রস্তুতি নিয়েছে। 2023 সালে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হবার পর থেকে ফিলিস্তিনিদের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইয়েমেনের হুথিরা। তারা সাগরে ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট জাহাজে একের পর এক হামলা চালাতে থাকে। এছাড়া ইসরায়েলের উপর চলে মিসাইল ও ড্রোন হামলা। এসব হামলায় ইসরায়েলের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে গাজায় যুদ্ধবিরতি শুরু হবার পর হুথিরাও তাদের আক্রমণ থামিয়েছিল। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।